আজকে নিউজরুম সংলাপে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। শুরুতেই জানাবো গত ২৪ ঘন্টায় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া খবরাখবরের শিরোনাম। সৌদির ভিসার মেয়াদ বাড়ল ৩০ অক্টোবর পর্যন্ত। বাতিল করা হলো এবারের এইচএসসি পরীক্ষা। সবাইকে বিশেষ ব্যবস্থায় পাশ করানোর সিদ্ধান্ত। ধর্ষণের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত ১৫২০ জন। এই নিয়ে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৩,৭৩,০০০। মোট সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ২,৮৬,০০০। ৩,৬২,লাখ ছাড়ালো বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যু ছাড়িয়েছে ১০,৫৭,০০০। এসব খবর এবং তার বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হয়েছেন। আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক, এবং যুক্ত আছেন সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক, বাংলা বিচিত্রা। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমরা ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ খবরের তালিকার প্রধান খবর হচ্ছে প্রাথমিক জেএসসি জেডিসি পরীক্ষা বাতিলের পর এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল হলো করোনা মহামারীর কারণে, এবং তাদেরকে উত্তীর্ণ করে দেয়া হয়েছে ডিসেম্বরে, যার ফলাফল হয়তো দেয়া হবে। এটি একটি বিষয়। এর পক্ষে বিপক্ষে শিক্ষাবিদরা অনেক কথাই বলছেন, যদিও করোনার কারণে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয় এই পরিস্থিতিতে। আপনার মতামত জানতে চাই ক্ষেত্রে। এটা যেমন ধরেন, সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল যে এই যে এইচএসসি পরীক্ষা সামনে, সেই বিষয়ে কি সিদ্ধান্ত নেবে সরকার। দুটি সিদ্ধান্ত নিতে পারতো। একটি হচ্ছে যে পরীক্ষা না নেওয়া, আর একটি হচ্ছে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি তো কথা বলছি। জি বলুন। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো সরকার দুটি সিদ্ধান্ত নিতে পারতো এখানে। একটা সিদ্ধান্ত হচ্ছে পরীক্ষা না নেয়া, এইচএসসি পরীক্ষা না নেয়া। আরেকটি সিদ্ধান্ত হচ্ছে কিছুদিন অপেক্ষা করে পরীক্ষা নেয়া। তো সরকার প্রথম সিদ্ধান্তটা গ্রহণ করেছে, কারণ সরকারের বিবেচনায় মনে হয়েছে যে এই মুহূর্তে করোনা পরিস্থিতি বা সামনে শীত মৌসুমে করোনা পরিস্থিতি কোন দিকে বাঁক নেয়, এই সমস্ত বিষয় চিন্তা করে সরকার পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং সেই ক্ষেত্রে আপনার আগের পরীক্ষাগুলো, বিশেষ করে এসএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে একটা গ্রেডিং করার চেষ্টা হয়তো সরকার করবে। এটার মধ্য দিয়ে অধিকাংশ শিক্ষার্থীরা এখানে লাভবান হবে। তবে কেউ কেউ যারা মেধাবী শিক্ষার্থী, যারা হয়তো একটা লক্ষ্য স্থির করেছিল যে তারা এইচএসসিতে আরো ভালো ফলাফল করতে চায়, কারণ আমরাও দেখেছি এবার আমাদের নিজেদের শিক্ষা জীবনেও যে এসএসসিতে খারাপ করলে এইচএসসিতে গিয়ে অনেকে ভালো করে। তো সেই ভালো করার চিন্তা বা চেষ্টাটা যাদের ছিল, তাদের এই প্রচেষ্টাটা হয়তো ব্যাহত হবে। কিন্তু করোনাকালীন সময়ে সেটাকে বিবেচনায় নিয়ে অধিকাংশ শিক্ষার্থী লাভবান হবে। তবে আরেকটা বিষয় এখানে বিবেচনায় রাখা দরকার, যে এইচএসসি পরীক্ষায় পাশ করার পরে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়, বা মেডিকেল কলেজে ভর্তি হয়, বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তো সেক্ষেত্রে এইবার যেহেতু এইচএসসি পরীক্ষাটা হলো না, সেক্ষেত্রে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই আমরা যে এসএসসি এবং এইচএসসির মার্কসটাকে বিবেচনায় নেই, বা রেজাল্ট করার ক্ষেত্রে এটাকে যুক্ত করে নিই, সেটি যুক্ত করা কতটা প্রাসঙ্গিক হবে এবার, এটা কিন্তু ভেবে দেখতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইবার হয়তো এই এসএসসি এইচএসসির মার্কসগুলো রেজাল্টের ক্ষেত্রে মেধা তালিকা তৈরি করার ক্ষেত্রে বিবেচনায় নেওয়াটা ঠিক হবে না। হয়তোবা পরীক্ষা কারা দিতে পারবে সেটা বিবেচনা করার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া যাবে, কিন্তু ফাইনালি ফলাফল তৈরির ক্ষেত্রে, মেধা তালিকা তৈরির ক্ষেত্রে সেটা বিবেচনায় নেওয়াটা ঠিক হবে না বলেই আমার ধারণা। একটি বিষয় যুক্ত করতে চাই একই সঙ্গে। বিশ্ববিদ্যালয়, আমি একটু, আপনি বলবেন, আমি যুক্ত করি। যদি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সেশন জট তৈরি হয়েছে, সেখানে আসলে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, বা আপনার এই ক্ষেত্রে যদি যেমন ধরেন বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হচ্ছে, ধরেন অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, যে জিনিসটা আমরা পারছি না, যে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে দুটি সমস্যা হচ্ছে। একটা হলো যে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সংখ্যক ছেলে মেয়ে কিন্তু অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না। তো সেটার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ, যেটা আমাদের হাতে কোনো প্রতিকার নেই, সেটা হলো যে অনেকের এলাকায় নেটওয়ার্ক এত দুর্বল যে আমার ক্লাসের কোনো ছেলে মেয়ে ক্লাস করার জন্য তার আত্মীয় বাড়িতে যেতে হয় তাকে। তো এরকম কমপ্লেইনও কেউ কেউ করেছে। কেউ কাউকে ঘর থেকে বের হয়ে মাঠে গিয়ে কোনো রকমে কানেক্ট করতে হয়। এই সমস্যাটা কিছু কিছু আছে। কারো ডিভাইসের সমস্যা আছে,
সরকার অবশ্য টেলিটকের যে লাইন সেটাকে সুলভ মূল্যে প্রায় বিনামূল্যেই দিচ্ছে, কিন্তু দুঃখজনক হলো যে টেলিটকের নেটওয়ার্কটা ঢাকা শহরের বাইরে খুব বেশি শক্তিশালী না। অনেক জায়গায় টেলিটকের নেটওয়ার্ক দুর্বল, সেই সুবিধাটা কিন্তু শিক্ষার্থীরা নিতে পারছে না। এটা হলো একটা, যে আমরা অনলাইন ক্লাসগুলো নিচ্ছি, অনলাইন ক্লাসে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ স্টুডেন্টস অনুপস্থিত থাকছে, কারণ তাদের যে অসামর্থ্যের কারণে বা সামর্থ্য না থাকার কারণে। আরেকটা হচ্ছে আমরা পরীক্ষাগুলোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। তো আমরা ক্লাস নিয়ে যাচ্ছি, কোনো ধরনের অ্যাসেসমেন্ট যদি আমরা না করতে পারি তাহলে তো আমরা প্রমোশনের দিকে যেতে পারবো না। তো সেক্ষেত্রে সেশন জ্যাম হয়তো কিছুটা হবে, সেইটা হয়তো বা কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে, ছুটির দিনে ক্লাস নিয়ে সেগুলো হয়তো মেকআপ করতে হতে পারে। আর যদি আমরা আমাদের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনি, ধরেন আমরা যারা ইউরোপ বা নর্থ আমেরিকায় পড়াশোনা করেছি, সেইখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন এই যে মুখস্থ করে পরীক্ষার বিধানটা উঠে গেছে। এখন কিন্তু হয় ওপেন বুক এক্সাম, না হয় আপনার টেক হোম এক্সাম, প্রশ্ন দিয়ে দেয়, ছেলে মেয়েরা বাড়িতে বসে লিখে সেই উত্তর পাঠিয়ে দেয়। আমি নিজেই আমার সেকেন্ড MA যখন করেছি বা PhD যখন করেছি, এরকম টেক হোম এক্সাম আমি অনেকবার দিয়েছি। তো সেগুলোর প্রশ্ন একটু কঠিন হয়, একটু আপনার চিন্তামূলক প্রশ্ন হয়, সেটার জন্য শিক্ষকদের এক ধরনের প্রশিক্ষণের দরকার হবে। তো আমরা যদি পরীক্ষা পদ্ধতি বা আমাদের অ্যাসেসমেন্ট পদ্ধতিতে পরিবর্তন আনি, তাহলে কিন্তু এই কোভিড সিচুয়েশনে অনলাইন ক্লাসটাকে কার্যকরী করে আমরা অ্যাসেসমেন্ট সহ পরবর্তী ধাপে যেতে পারবো। সিদ্ধান্ত তো নিতে পারবো। এখনো ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু কোনো চিন্তা করেনি, কারণ বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে আমি যদি বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এখনো ওই বিষয়টাতে যেতে পারিনি। কারণ হচ্ছে যে আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে ছেলেমেয়েরা ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না, কিভাবে তাদেরকে আমরা ক্লাসে অংশগ্রহণ করাবো, এটাই হচ্ছে আমাদের প্রধান চিন্তা। যে ইউজিসি থেকে আপনার লোন দেওয়ার কথা ভাবা হচ্ছে, তো সেই লোন দেওয়াটা যদি কার্যকরী হয়, তারপরে লোন দিলেই হবে না, নেটওয়ার্কটাকেও কিন্তু অ্যাভেলেবল করতে হবে। তো নেটওয়ার্ক অ্যাভেলেবল করা, এই সমস্যাগুলো সমাধান করলে অনলাইন শিক্ষা পদ্ধতিটা কিন্তু একটা ভালো শিক্ষা পদ্ধতি হিসাবে কাজ করতে পারে। আর বিশেষ করে আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ করেছি এবং ডিজিটাল বাংলাদেশের প্রচার এবং প্রকাশ আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তো আমার মনে হয় যে এই ডিজিটাল বাংলাদেশের সুবিধা যাতে সকল ছেলেমেয়েরা পায়, সেই ব্যবস্থাটা নিশ্চিত করাটা জরুরি বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আপনার কাছে ফিরবো। হারুন রশিদ, আপনার কাছে আসতেছি যে এবার 2020 সালের যে HSC পরীক্ষার্থী, তাদের পরীক্ষা দিতে হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা প্রতি বছর দেখে থাকি যা একটি হিউজ নাম্বার পরীক্ষার্থী যারা ফেল করেন, প্রায় 2 থেকে 3 লাখের মতো পরীক্ষার্থী ফেল করে থাকেন। সেটাও কিন্তু এবার আর হচ্ছে না। এক্ষেত্রে কেউ পক্ষে বিপক্ষে কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে মত দিয়েছেন শিক্ষাবিদ যারা রয়েছেন, যেমন ক্লাস মূল্যায়নের বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। আপনার একটু সংক্ষেপে মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া স্যার তো তার বেশ কিছু ব্যাখ্যা এখানে, কিন্তু আমি ঠিক জানি না যে এই কোভিড সিচুয়েশনের মধ্যে বাংলাদেশই প্রথম সিদ্ধান্ত নিল কিনা যে পরীক্ষা ছাড়াই পাশ করে যাবে। তবে এই যে পরীক্ষা ছাড়া পাশ করা যে গুণগত মান নির্ধারণ করবে না, তাকে কিন্তু শফিউল আলম ভূঁইয়ার কথাই খুব স্পষ্ট, যে তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটি যেন এইখানকার নাম্বারটা যোগ না করে, হয়তোবা উনি ভর্তি পরীক্ষার নাম্বারের ভিত্তিতেই ভর্তি করার কথা বলছেন। অর্থাৎ সমস্যা একটা থেকেই যাচ্ছে যে মূল্যায়নটি ঠিক মতো হবে কিনা। কিন্তু শিক্ষার্থীদের তো আসলে পরবর্তী শ্রেণীতে নিতে হবে, তাদের তো আর বছরের পর বছর HSC-তে রাখা যাবে না, সেটি একটি বিষয়। কিন্তু আমি একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এর আগে কিন্তু যে ইন্টারনাল যে সিদ্ধান্ত হয়েছিল, তাদের সিদ্ধান্ত ছিল HSC পরীক্ষা হবেই, সেটা কিভাবে হবে সেই বিষয়ে আসলে সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিল। আমি বুঝতে পারছি না যে সব ক্ষেত্রেই তো আমরা খুলে দিয়েছি, তো এই পরীক্ষাটা নিয়ে এত কি সতর্কতা সৃষ্টি হলো? যে বাংলাদেশে বা ঢাকায় বিভিন্ন এলাকায় যে স্থাপনা রয়েছে, শুধুমাত্র তো পরীক্ষাটা তো নিতে হবে HSC, সুতরাং আপনি যদি সেটা জেলা শহর বা উপজেলার কথা চিন্তা করেন, যেখানে এগুলো কেন্দ্রগুলো পড়বে, আমার বিবেচনায় সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা নেওয়া সম্ভব ছিল। আমি কিন্তু জানি না, এখানে তো আপনার ন্যাশনাল টেকনিক্যাল কমিটির সাজেশন রয়েছে, চিকিৎসকরাও বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলেছে, নিশ্চয়ই তাদের সাথে কথা বলেছে, সমস্যাটি কোথায়?
আমি একটি মাত্র ক্ষেত্রে সময়, আমাদের কিন্তু সবকিছু খুলে গেছে, আমাদের ধৈর্য এই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া। আমি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বলছি না, মানে এই পরীক্ষাটি আমি বলবো না ওই যারা বলছেন যে একদম পথে বসে গেছে, কিন্তু আমি বলবো যে বোধহয় নেওয়া উচিত ছিল, আমি এটা মনে করি। আসলে আমি তো শিক্ষাবিদ না, এবং আমি তো অত ভালো ছাত্রও ছিলাম না, এবং অত ভালো পড়াশোনাও করিনি। তো পরীক্ষাটা বোধহয় প্রয়োজন। আর শফিল আলম স্যার একটু আগে যেটা বলেন, হ্যাঁ, মূল্যায়নের সেই পদ্ধতিটা তো আমাদের প্র্যাকটিসটা এখানে নেই, যে ক্লাসে তার অন্যান্য ব্যবস্থার মধ্য দিয়ে যে মূল্যায়ন পদ্ধতি, সেটা একটি বিষয়। আর সেটি হলো যদি প্রচলিত থাকতো তাহলে তো হতেই পারতো, তার তো এই ধরনের পরীক্ষার প্রয়োজনই পড়ে না। আর আপনি ফেলের যে বিষয়টি বলছিলেন, ফেল করার সাথে এর তুলনা করবেন না। ফেল করা সে মানে কোন শিক্ষার্থীর ব্যর্থতা নয়, এটি আমি সবসময় বলি, এটি শিক্ষকদের ব্যর্থতা, অভিভাবকদের ব্যর্থতাও বলেন। যে পরীক্ষা তো ফেল করার জন্য না, পাশ করার জন্য। ভর্তি পরীক্ষায় কে অ্যালাউ হবে, কেউ হবে না, কারণ ওখানে তো লিমিটেড সিট থাকে, কাউকে না কাউকে আমাকে বাদ দিতে হবে। কিন্তু কিছু আমি কিছু 10 মেধাবীরা তো বছর ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষেত্রে। আমি বলি 10 বছর ধরে, 5 বছর ধরে আমি পড়াশোনা করে আমি চূড়ান্ত পরীক্ষায় ফেল করলাম, তাহলে আমাকে কি পড়ালো শিক্ষা প্রতিষ্ঠান? সুতরাং ওই পড়াশোনার প্রতি এক ধরনের আমি বলি যে সেখানে গলদ রয়েছে, সুতরাং ফেল করার প্রশ্নটি না। এখন মেধাবী অমেধাবী সেই প্রশ্নটি এখানে এসে যাচ্ছে। আমাদের এখানে তো একটা সংকট তো কেটেছে, সেটা ছিল 1 থেকে 20 দেশের টপ স্টার মেধাবী, সেই ব্যবস্থা তো এখন নাই। এখন এ প্লাস ইত্যাদি ব্যবস্থা হয়, এতগুলো লোক মেধাবী, এতজন মেধাবী না। তো সেটি অবশ্যই একটি সংকটের সৃষ্টি হবে। কারণ হচ্ছে যে যিনি মাধ্যমিক মানে নিম্ন মাধ্যমিক বা প্রাইমারি পর্যায়ে যে যেটা বলছিলেন, সেই পর্যায়ে বা উচ্চ মানে পর্যায়ে যে রেজাল্ট করবেন, মানে এটা নিম্ন মাধ্যমিক বোধহয়, হ্যাঁ, তো সেইটার ভিত্তিতে যদি আমরা মূল্যায়নটা করি, এবং তার তো এসএসসি ও সে দিয়েছে এর আগে, সেইটার ভিত্তিতে মূল্যায়ন করে আসলে এইচএসসি তে সবসময় যথার্থ হবে না। তবে সেই এররটা কতখানি হবে সেটা একটি বিবেচ্য বিষয় রয়েছে। আমার মনে হয়, আমি একটু বিকল্প প্রস্তাব দিতে চাই, জি ধরনের একটি মূল্যায়ন শর্ট ভাবে হতে পারে। সেটি আপনি এই 1000 বা 1200 নাম্বারের পরীক্ষা না হয়েও সেটি অন্য একটি পদ্ধতি, আমার মনে হয় এতদিন ধরে গবেষণা করলেন, এবং আমরা দেখি ব্যাপক গবেষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়, মানে প্রতি মাসে আমরা আসছি কথা বলছে একটি কি বিকল্প পরীক্ষা পদ্ধতি, যেটি মাধ্যমে এত বড় আয়োজন করতে হবে না, হয়তোবা এ শর্ট করা যেত না। আমি ঠিক বুঝি না, আমি তো শিক্ষাবিদ নই। এই প্রশ্নটি আমার শফিউল আলম ভূঁইয়া স্যারের কাছেও থাকবে, সুবেদার কাছেও থাকবে, তিনি তো সরকারের অনেক খোঁজ খবর রাখেন। জি ধন্যবাদ সুভাষ সিংহ রায়, আপনার কাছে আমরা একটু আসতে চাই, আপনি যদি একটু যোগ করতে চান। শিক্ষার্থীদের জন্য, অনেকের জন্য স্বস্তির খবর, অনেক মেধাবীর জন্য এটি একটি অস্বস্তির বিষয়। আপনার একটু যদি যোগ করতে চান, আপনার মতামতটা জানতে চাই সংক্ষেপে। আমি খুব দ্রুত বলছি। হারুন রশিদ যে কথাটি বললেন যে তিনি খুব ভালো ছাত্র ছিলেন না, অমর্ত্য সেনের একটি শেষ যে বইটি, সেটা হচ্ছে ফার্স্ট বয়দের দেশে। তো অমর্ত্য সেন সেখানে উল্লেখ করেছেন যে ভারতের কোনো ফার্স্ট বয়রা ভারতের কোনো কাজে আসেনি। আমাদের দেশে অনেক ফার্স্ট বয়দের কিন্তু বা আমাদের দেশের কাজে আসেনি। ওই আলোচনা এখন করলাম না। হারুন ভাইয়ের প্রসঙ্গে আমার এই কথাটা মনে পড়লো। আমি আপনাকে একটু খোলামেলা বলি, 1941 সালে বঙ্গবন্ধু কিন্তু এই পরীক্ষা দিতে পারেননি তার অসুস্থতার কারণে, এবং একটা পরীক্ষায় তিনি অকৃতকার্য হয়েছিলেন। পরবর্তীতে 1942 সালে আবার তিনি পরীক্ষা দিয়েছিলেন। আবার যদি হিসেব করে দেখেন, 62 যে ছাত্র আন্দোলন, শরীফ কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন, তা সেই আন্দোলনে একটা বিষয় ছিল, আইয়ুব খান 3 বছরের ডিগ্রি চালু করেছিল, যে কারণে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গার যারা কলেজ পড়ুয়া ছাত্র ছিলেন, যারা ডিগ্রি পরীক্ষা দিতেন, 2 বছরের পরীক্ষা যারা অভ্যস্ত ছিলেন, তারা কিন্তু আন্দোলনে নামলেন। শেষ পর্যন্ত কিন্তু এই আন্দোলনের দাবিতে 3 বছরের ডিগ্রি কোর্সটি পরবর্তীতে 2 বছরের হয়ে গেল। কিন্তু ওখানে একটা সংকট তৈরি হয়ে গেল। আমাদের একজন প্রিয় শিক্ষক প্রফেসর ভূঁইয়া এখানে আছেন, অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য, তার বিরোধী যারা মানুষ ছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে, তারা বলতেন যে তিনি তো পাস করছেন, ডিগ্রিতে উনি পাস করেছেন। তখন ওই সময় যাদেরকে অটো প্রমোশন দেওয়া হয়েছিল, তাদের প্রত্যেকের পাশে কিন্তু পাস দেওয়া হয়েছিল। ওই পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্যের মতো মেধাবী ছাত্র, তিনি ওই তার সার্টিফিকেটে কিন্তু পাস হয়েছে। সংকট কিন্তু নানান রকম। আপনি যদি ভারতের দিকে খবর রাখেন,
এবং দেখবেন আপনি নিশ্চয় গণমাধ্যমে একজন ব্যক্তিগত মাধ্যমে শরীফুল ইসলাম বই আছে, ভারতের উচ্চ আদালত রায় দিয়ে দিয়েছে এবং মন্ত্রী কমিশনের তাদের সিদ্ধান্ত মোতাবেকের পরিপ্রেক্ষিতে তারা রায় দিয়ে দিয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে। কেরালায় 13 লক্ষ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী তারা কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থাপনা সুরক্ষা দিয়েই কিন্তু তারা স্কুলে পরীক্ষা দিয়েছে এবং একটিও কোভিড রোগী ছাত্র শনাক্ত হয় নাই। আমাদের এই যে ভাবনা চিন্তা জায়গাগুলো, হারুন রশিদ বলছিলেন যে কেন পারলাম না এ কারণেই যে আমাদের দেশের এই যে ঝুঁকি নেওয়ার প্রবণতা কিংবা এগিয়ে আসার প্রবণতা কিন্তু সবার মধ্যেই কমে এসছে। বাংলাদেশে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে সুরক্ষা দেওয়া, বাংলাদেশের অর্থনৈতিক ভাবে এগিয়ে নেওয়া, এই কোভিড কালীন সময়ে কিভাবে কৃষক তার গোলায় ধান তুলবেন, সেটা চালে উৎপাদন করবেন এবং অর্থনৈতিক সুরক্ষা দেওয়া, বাংলাদেশকে জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখা, সব মাননীয় প্রধানমন্ত্রী করবেন। কিন্তু আমরা যারা শিক্ষক, আমরা যারা ছাত্র, আমরা যারা আমলা, আমরা যারা পড়াশোনা যুক্ত, তারা কেউ কিন্তু এই দায়িত্ব পালন করতে এগিয়ে আসবেন না। আমি জানি না আমি কতটুকু কার জায়গায় আমার কথাটা অন্য বিবেচনা নেবেন কিনা। আমি খুব স্পষ্ট করে মনে করি আমাদের এই যে ওপেন বুক সিস্টেম, কলকাতাতে তো কোভিড অবস্থা তো বাংলাদেশের চেয়ে অনেক খারাপ, তারা কিন্তু ওপেন বুক সিস্টেমে পরীক্ষা নিয়েছে এবং তারা অপশন দিয়েছে আপনি বাড়ি বসে পরীক্ষার মূল্যায়ন দিয়ে দিতে পারবেন এবং আপনি অনলাইনেও জমা দিতে পারবেন। দুটো অপশনে কিন্তু তারা খোলা রেখেছে, সেই পদ্ধতিতে হয়েছে। হারুন রশিদ ভাইয়ের সাথে আমি ওই জায়গাটা খুবই একমত যে আমরা কোনো না কোনো একটা পদ্ধতির বের করতে পারতাম কিনা এবং এই বের করার জন্য মোটামুটি সবাই দরকার ছিল একটি বিষয়, সবাই শিক্ষকদের এগিয়ে আসা, কোনো পদ্ধতির প্রতি শিক্ষকদের এগিয়ে আসা বের করা। এর সবচেয়ে বড় দরকার ছিল শিক্ষকদের এগিয়ে আসা। শিক্ষকরা কিন্তু সরকারি শিক্ষক যারা আছেন সরকারি স্কুল কলেজ, তাদের তো আর বেতন কোনো জায়গায় তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কোভিড কালীন সময়ে 6.5 মাসে কোথাও একটু শরীফুজ্জামান শরীফ ভাই হয়নি। জি, আপনার কাছে আমরা ফিরবো। আমরা একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসতে যে একটু আমরা সম্প্রতি যে ধর্ষণের ঘটনাগুলো বেশ আলোচিত, টক অফ দ্য কান্ট্রি, এইসব বিষয়গুলো একটু আলোচনা করতে চাই। সম্প্রতি ধর্ষণের ঘটনাগুলো নিয়ে আজকে আমরা দেখলাম যে জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে নারীর প্রতি সহিংসতা এবং বাংলাদেশে যে ধর্ষণের ঘটনা, এটি নিয়ে অনেকে বলছেন যে ধর্ষণের বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে আসলে বেশ কিছু ধর্ষণের ঘটনা উঠে আসছে। অনেকে বলছেন যে এটি ধর্ষণের মহামারী বয়ে যাচ্ছে, এটি একটি বিষয় বলছেন। আপনার কাছে আসলে কি মনে হয় এবার কি অন্তত এই মানুষ যে প্রতিবাদ করছে, বিক্ষোভ করছে, অন্তত গত 2-3 দিন ধরে আমরা দেখছি, এর মাধ্যমে অন্তত বন্ধ হবে কিনা বা এই বর্বরতা, আপনার কাছে কিভাবে মন্তব্য করবেন বিষয়টি? প্রথমত আপনাকে ধন্যবাদ দেই, সাথে যারা আছেন তাদেরকে ধন্যবাদ দেই। এই সমস্যাটি শুধুমাত্র আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনাগুলো ঘটছে বিষয়টি সেরকমের না। আমাদের এখানে ধর্ষণের এই প্রবণতাগুলো আমাদের মধ্যে আছে এবং এই ধর্ষণের এই প্রবণতা অথবা এই ধরনের পরিস্থিতি তৈরি করার পেছনে রাজনীতির ভূমিকা আছে, সংস্কৃতির ভূমিকা আছে, সমাজের ভূমিকা। এই সমস্যাটিকে আপনি একটা নির্দিষ্ট 3 বছর 5 বছরের মধ্যে আপনি ফেলে দিতে পারবেন না, কিন্তু এটি কখনো মাত্রাটি বেড়ে যায়, আবার কখনো মাত্রাটি কমে যায় এবং এই বাড়া এবং কমার একটা বড় কারণ এটি নির্ভর করে আপনি রাজনৈতিক এবং প্রশাসনিক অ্যাকশন গুলো কিভাবে নিচ্ছেন। আমাদের সমাজের মধ্যে যেখানে মানুষ আছে সেখানে অপরাধ প্রবণতা থাকে, কিন্তু কখনো কখনো সেই অপরাধ প্রবণতার জায়গাটি আমাদের ইতিহাসকে ছাড়িয়ে যায় অথবা সহনীয় মাত্রাকে ছাড়িয়ে যায় এবং কখনো কখনো বিভৎসতার মাত্রাটা এমন জায়গায় যায় যেটি সারা দেশকে কাঁপিয়ে তোলে। আমরা নোয়াখালীর যে ঘটনাটি দেখলাম সেটি সেই ধরনের, এবং নোয়াখালীর যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আপনি যদি খেয়াল করেন তাহলে এরা কিন্তু একদিনে তৈরি হয়নি। আজকেও কয়েকটি গণমাধ্যমে রিপোর্ট এসেছে যে এই যে দেলোয়ারকে নিয়ে আমরা আলোচনা করছি, এই দেলোয়ার এর আগেও তিনি কিন্তু হত্যা মামলার আসামি এবং তিনি সিএনজি চালক ছিলেন। সেই সিএনজি চালক থেকে রাজনৈতিক প্রভাব বিস্তার করে, রাজনৈতিক কানেকশন বাড়িয়ে এবং বিশেষ করে তার ওই যে নিষ্ঠুরতাকে ব্যবহার করে তিনি সম্পদের মালিক হয়েছেন এবং তিনি ওই যে সিএনজি ড্রাইভার ছিলেন সেখান থেকে প্রায় 1.5 বিঘা জমির উপরে
মাছের ঘের করেছেন, এরকমের সম্পদগুলো বাড়িয়েছেন। অর্থাৎ তার বিরুদ্ধে যে অপরাধের যে অভিযোগগুলো ছিল এবং কোন কোন ক্ষেত্রে যে মামলাগুলো ছিল, স্থানীয় প্রশাসন সেই বিষয়টি নজরের মধ্যে আনেনি। হত্যা মামলার আসামি তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এই ঘটনাগুলো কেন ঘটে? এই ঘটনাগুলো ঘটে, এর কারণ হলো কেউ না কেউ তাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। এখন আমাদের এখানে যে আলোচনাগুলো হচ্ছে, আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সমাবেশ হচ্ছে। এটা ইতিবাচক দিক। ইতিবাচক দিক এই কারণে যে আমরা অনেক কিছু সয়ে যাই, আমাদের সমাজের মধ্যে যেমনি অসহিষ্ণুতা তৈরি হয়েছে, একই সাথে অনেক বড় বড় অপরাধ আমরা দেখেও না দেখার ভান করি। সেই অবস্থা থেকে আজকে তরুণরা, শিক্ষার্থীরা, মানুষ বেরিয়ে আসছে, প্রতিবাদ জানাচ্ছে, এটাকে আমি ইতিবাচক দিক মনে করি। এখন আপনি এটিকে প্রতিরোধ করবেন কিভাবে? আমাদের এখানে আলোচনা হচ্ছে যে আমরা এই যে আমাদের প্রচলিত যে আইন আছে, এই আইনকে আরো শক্তিশালী করা, কড়া করা, এবং আমাদের এখানে মৃত্যুদণ্ড যদি আমরা ব্যবস্থা করি, আইন সংশোধন করে, তাহলে এই প্রক্রিয়া থেকে আমরা বের হতে পারবো। আমি শুরুতে আপনাকে যেটি বলেছি যে এর পেছনে রাজনীতি আছে, এর পেছনে সমাজ আছে, এর পেছনে সংস্কৃতি আছে, এবং এই যে তিনটি, মূলত এই তিনটি ব্যবস্থার মানে যৌথতা এবং ব্যর্থতা, এর সম্মিলিত প্রকাশ হচ্ছে এটি। আমি গত কয়েকদিন এবার মানুষ যেভাবে বিক্ষোভ করছে, এবার আমি একটু যদি আপনাকে আরেকটু বলি যে এবার মানুষ যেভাবে বিক্ষোভ করছে, প্রতিবাদ করছে, রাস্তায় নেমে আসছে, এবার অন্তত আপনি কি আশা দেখেন কিনা যে এবার অন্তত এটি গুজবে বা এটি বন্ধ হবে? আমি ওই জায়গাটায় আসি। আপনি জানেন যে সিলেট এমসি কলেজে যে ঘটনাটি ঘটলো, তারপরে সরকারি দলের প্রভাবশালী নেতা, আমরা গণমাধ্যমে দেখেছি, মাহবুবুল আলম হানিফ, তিনি একটা পর্যায়ে বলেছেন এদের ক্রস ফায়ার হওয়া উচিত। অর্থাৎ সরকারি দলের অনেক নেতা উদ্বেগ প্রকাশ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, বিচার চেয়েছেন, কিন্তু গত দুদিন ধরে আমি সামাজিক গণমাধ্যমে যে চিত্রটি দেখছি, তাতে আমি আশাহত হয়েছি, আমি হতাশ হয়েছি। কারণ আপনি গত 2 দিন ধরে দেখবেন যে এখন একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে ধর্ষণের বিচারের থেকে প্রতিবাদ যারা করছেন তাদেরকে একটি জায়গায় নিয়ে যাওয়া এবং তাদেরকে কোনো না কোনো ভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করানো একটি প্রবণতা আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি। আমি এই প্রবণতাটা যখন দেখছি, তখন আমার মধ্যে কতগুলো শঙ্কা তৈরি হচ্ছে যে এর আগে আপনি দেখেছেন যে সড়কের আন্দোলনে একটা পর্যায়ে এসে সড়ক আন্দোলনের নিরাপত্তার ইস্যুটি আর সামনে থাকলো না, সামনে চলে এলো কি শিক্ষার্থীদের উপরে হামলা। আরেকটা অংশ থেকে বলা হলো যে শিক্ষার্থীরা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, যেটা এখন দেখা যাচ্ছে। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা গবেষণা সম্পাদক গাইবান্ধা থেকে ছোটবেলা থেকে পারিবারিকভাবে ছাত্র ইউনিয়ন করে, গাইবান্ধার দাঁড়িয়াপুর নামে একটি জায়গা আছে, সেখান থেকে স্কুল জীবন থেকে ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত। আজকে সামাজিক মাধ্যমে দেখছি খালেদা জিয়ার সঙ্গে একজন নারীর ছবি, সেটিকে বলা হচ্ছে যে ইনি শাহবাগে এসে বিক্ষোভ করছে। আসমানি আশা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার পারিবারিকভাবে ঐতিহ্যগতভাবে বাম আন্দোলনের সাথে যুক্ত, তার বাবা আমাদের রাজনীতি করে। আজকে সেগুলিকে ঢাকা দেওয়া হচ্ছে এই কথাগুলি বলার ভেতর থেকে। সুতরাং এই প্রবণতাগুলো যখন ক্রমশই সামনে আসে, তখন আশঙ্কা তৈরি হয় যে সড়কের আন্দোলনকে যেমনি ভাবে একটি অসৎ চক্র, অসাধু চক্র এবং রাজনৈতিক ভাবে সুবিধা নিতে চায়। আপনি দেখতে, আপনার কাছে আমরা ফিরবো, আপনি আবারও বলবেন এই বিষয়টি নিয়ে, আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমাদের হাতে বেশ কয়েকটি আজ প্রকাশিত পত্রিকা এসেছে, সেগুলো শিরোনাম একটু জানিয়ে দিতে চাই। বাংলাদেশ প্রতিদিন আজ প্রধান শিরোনাম করেছে ধর্ষকদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আরো 3 জন গ্রেফতার ধর্ষণ মামলায় দেলোয়ারের বিরুদ্ধে। এবার হচ্ছে না এইচএসসি পরীক্ষা, জেএসসি এসএসসির গড় মূল্যায়নের পাস। বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া পরীক্ষা নিয়ে, এইচএসসি পরীক্ষা নিয়ে। এই ছিল মোটামুটি বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এরপর ডেইলি সান প্রধান শিরোনাম করেছে প্রোটেস্ট অ্যাগেইনস্ট রেপ কন্টিনিউস, এ কোয়ার্টার আউট টু ক্রিয়েট আনরেস্ট। এটি ছিল প্রধান শিরোনাম ডেইলি সানের। এরপর দৈনিক কালের কণ্ঠ রয়েছে আমার হাতে। কালের কণ্ঠ আজ প্রধান শিরোনাম করেছে পরীক্ষা না দিয়ে সবাই পাস। এটি ছিল প্রধান শিরোনাম। এইচএসসি পরীক্ষা কেন্দ্রিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন থেকেই যায়, আনন্দ বেদনা অনিশ্চয়তায়।
এই ছিল মোটামুটি রোহিঙ্গা শিবিরে অডিও বার্তা নিয়ে চাঞ্চল্য, ওপারের উস্কানিতে এপারে সংঘাত। এই ছিল মোটামুটি আজ প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকা আমার হাতে ছিল, সেগুলো শিরোনাম জানিয়ে দিলাম। আমরা ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি শরীফুজ্জামান শরীফ বলছিলেন যে একজন দেলোয়ার তো একদিনে তৈরি হয়নি, এই দেলোয়ারের পিছনে কোনো প্রভাব ছিল বা প্রতিপত্তি ছিল, পৃষ্ঠপোষক ছিল। সমাজের যে এই ভ্রষ্ট একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যত্রতত্র ধর্ষণ অপরাধের সাথে যারা জড়িত তারা নিশ্চয়ই তারা ক্ষমতাবান হয়েছেন, একদিনে দুদিনে সেটি হয়নি নিশ্চয়ই। এই অত্যাচার বা প্রশ্রয় তারা কিভাবে আসলে তাদেরকে বিরত করা যায় এসব থেকে, নাকি আমরা কিছুদিন পর ভুলে যাব, আবারও শুরু হবে এসব ঘটনা, আবারও আমরা দেখব? আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? বলছি যে দুই ভাবে দেখতে হবে। একটা হলো যে যেটা শরীফ বলছিলেন যে এটার পিছনে রাজনীতি আছে, এটার পিছনে সমাজ আছে, এটার পিছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা আছে। এই আপনি যদি 2 মিনিটের মধ্যে শেষ করেন, আমাদের সময় একদম একদম কম রয়েছে। এই বিষয়গুলো যদি আমরা একটু, তাহলে তো আর এটা ব্যাখ্যা করা যাবে না। আমি জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স আপনার সামনে উপস্থাপন করি। সেটা হলো যে আমি ডয়েচে ভেলে থেকে নিয়েছি, এখানে ডয়েচে ভেলের সাংবাদিক হারুন আছেন, যে ডয়েচে ভেলে 28শে সেপ্টেম্বর একটা রিপোর্ট করেছে যে বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণের মামলা হয়, বাংলাদেশে কিন্তু অনেকে ধর্ষণের মামলা করেন না, সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে ধর্ষণের মামলা করেন না। তো যে পরিমাণ ধর্ষণের মামলা হয় সেক্ষেত্রে মাত্র 3 ভাগ মামলায় আসামি আপনার সাজা প্রাপ্ত হয়, 97 ভাগ ক্ষেত্রে আসামির কোনো সাজা হয় না। তাহলে এক হলো মামলা কম হয়, আর এই কম হওয়া মামলার মধ্যে 97 ভাগ ক্ষেত্রে আপনার আসামি ছাড়া পেয়ে যায়। এই যে আপনার আদালতের প্রক্রিয়ার যে দুর্বলতা, যে আজকে সম্প্রতি আমরা যে কাজগুলো দেখলাম, সেখানে সরকার এবং পুলিশ বাহিনীকে আমরা কিছুটা ধন্যবাদ জানাতে পারি এবং জানাতে চাই যে এমসি কলেজের ঘটনা, ফেনীর ঘটনায় কিন্তু আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন পরবর্তী ধাপটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যে আসামিরা যে গ্রেফতার হলো, শেষ পর্যন্ত তাদের শাস্তি হবে কিনা। কারণ হচ্ছে যে তাদের লোয়ার কোর্ট যদি তাদেরকে শাস্তি দেয়, তারপরে হায়ার কোর্টে আপিল করবে, অনেক লম্বা সময়ের ব্যাপার। তো সেই লম্বা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসামিরা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আবার এই ধরনের অপকর্ম করবে। সেই জন্য কিন্তু এখন এই যে নানা জায়গা থেকে যে দাবিগুলো উঠেছে, সেই দাবিটা হলো যে একটা বিশেষ ট্রাইব্যুনাল করা, এবং বিশেষ ট্রাইব্যুনাল করা এবং যে নারী নির্যাতন বা ধর্ষণ বিরোধী আইনের যে দুর্বলতাগুলো আছে সেগুলো দূর করে আইনটাকে শক্তিশালী করা। এবং আমি সরকারের কাছে যেটি আহ্বান জানাবো যে ধর্ষণকে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে এই কাজগুলো তো করতে হবে, পাশাপাশি নারীকে আমরা কিভাবে দেখি, আমাদের সমাজ নারীকে কিভাবে দেখে, নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। নারীকে যদি আমরা শুধু কেবলমাত্র শেষ পর্যায়ে আমরা দেখি তাহলে কিন্তু এটা পরিবর্তন হবে না। তারপরে হচ্ছে আরেকটা জিনিস হলো, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ভিকটিমকে ব্লেম করার চেষ্টা করি। যিনি ধর্ষিতা হয়েছেন তার দিকে আমরা আঙ্গুল তুলি, তার পোশাকের দিকে আমরা আঙ্গুল তুলি, তার চরিত্রের দিকে আমরা দৃষ্টিপাত করি। তো এই বিষয়গুলোতে সামাজিকভাবে পরিবর্তন দরকার, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং এই বিষয়গুলো আইন প্রয়োগকারী উঠে আসছে। আপনারা নিশ্চয়ই বলছেন, আমরা একটু হারুন রশিদ আপনার কাছে আসতে চাই। যে কথাটি বললেন যে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা, সবকিছু আইনের সংশোধনের কথা, এইসব বিষয়গুলো সবাই এখন বলছেন, একমত হচ্ছেন, কিন্তু এরপরও কি ধর্ষণ বা ধর্ষণের মতো অপরাধ বন্ধ হবে কি না, নাকি সামাজিক সচেতনতা বা এই যে দৃষ্টিভঙ্গির কথা বললেন সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, আপনি কি বলবেন? অপরাধ তো কখনোই বন্ধ হয় না, অপরাধ নিয়ন্ত্রণে আসে অথবা কমে আসে, একদম আন্ডার কন্ট্রোলে আসে। অপরাধহীন পৃথিবী তো আমরা চিন্তাই করতে পারি না। তো সেটি কতটা মানে আমরা রিসিভ করব, সেই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন আপনি যে জিনিসটা হচ্ছে, এই যে উদাহরণটা একটু আগে শফিউল আলম ভূঁইয়া স্যার দিলেন যে 3% শতকরা 3 ভাগ হচ্ছে আপনার এখানে শাস্তি পায়, 97 ভাগ ছাড়া পায়। এখানে কিন্তু বিচার ব্যবস্থার খুব বিষয়টা খুব স্পষ্ট, অর্থাৎ ধর্ষক জানে যে তাকে এতে এই অপরাধটি করলে তার বিচার আওতায় আসতে হবে না, অথবা সে ছাড়া পেয়ে যাবে। কারণ এখানে একটু 2-1 মিনিট বলে নেই
যে আপনি আমাদের ধর্ষণ সময় একদম কিন্তু কম, আমরা শেষ পর্যায়ে আপনি যে 1 মিনিটে শেষ করেন আর কি। ধর্ষণ কিন্তু এটাও কিন্তু শক্তি প্রকাশের একটি ঘটনা রয়েছে ধর্ষকদের নারীর উপরে। এই যে তার শক্তিমান, সে নানাভাবে শক্তিমান, এটা কিন্তু আপনি ক্লাস ভেদে বুঝবেন, নানাভাবে শক্তিমান। আর সে রাজনৈতিকভাবে শক্তিশালী, সে সামাজিকভাবে শক্তিশালী, সে কোনো না কোনো ভাবে শক্তিশালী, সে তার প্রকাশ ঘটায় এবং জানে সে উঠে যাবে। আপনি আমাকে বলেন কয়টি দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে? আপনি আমাদের সাবেক শিল্পপতি, প্রয়াত শিল্পপতি লতিফুর রহমানের মেয়ে, তার যে ধর্ষণ এবং হত্যার বিচার করতে কত বছর লেগেছে আপনি জানেন? 28 বছর। তো তার মেয়ের চূড়ান্ত বিচার পেতে যদি 20 থেকে 28 বছর লাগে, আপনি কয়টা ধর্ষণ মামলার রায় কার্যকর হচ্ছে উদাহরণ দেন তো? হায়ার কোর্টে ঝুলছে, বিচার হয় না। বিচার নিশ্চিত করুন, তাহলে দেখবেন ধর্ষণ কমে যাবে। অর্থাৎ যে ধর্ষণ করবে সে যদি জানে আমি যতই ক্ষমতাবান হই, এই যে রাজনীতিবিদরা বলেন না আমাদের সময় একদম শেষ, একদিনের কথা, 3 অসংখ্য দিন পর এগুলো ভুলে সময় যাবে। সীমা আবার আপনার কাছে আসতে চাই যে সামাজিক অপরাধ বা ধর্ষণ এই ধরনের ঘটনাগুলো মোকাবেলায় সমাজ, রাষ্ট্র কিংবা রাজনীতিবিদদের ভূমিকা আপনি কেমন প্রত্যাশা করেন, আর যেটি জনাব হারুনুর রশিদ বললেন সেই বিষয়টির সঙ্গে যে আপনি যুক্ত করতে চান। 1 মিনিট আপনার সময়। আপনি 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 এত অল্প সময়ে এত জটিল বিষয় ব্যাখ্যা করা খুব মুশকিল, কারণ তাহলে অপব্যাখ্যার অনেক সুযোগ থাকে জায়গায়। আমি আপনাকে বলি, আমরা কেউ কিন্তু বলি না যে আমাদের জাগরণটা প্রয়োজন, আমাদের যে সমাজের ভিতরে যে জাগরণটা প্রয়োজন সেটা আমরা বলি না। অগ্রগতির জায়গা আমরা কেউ সেটাও বলি না। 2000 সালে যখন আজকের প্রধানমন্ত্রী সরকার পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু এই আইনটা তৈরি করেছিলেন, এবং এই যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার যেটা, সেটাও কিন্তু তিনি তারই তৈরি করেন। এবং নুসরাত হত্যাকাণ্ডের বিচার অনেকেই বলেছিলেন যে হবে না, 61 কার্য দিবসে কিন্তু 7 মাস এটা হয়েছে। এখন আপনি যখন সাক্ষীর যখন প্রসঙ্গ আসে কিংবা সমাজে যখন কম্প্রোমাইজ করার টেন্ডেন্সি এসে যায়, তখন কিন্তু ওই বিচার কিন্তু খুব ভয়ঙ্কর আকার ধারণ করে। এটা কিন্তু আমরা মানতে হবে। আমরা কিন্তু তার অভিভাবককে ধরি না, দোষারোপ করি না। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা, যারা ধর্ষণের মামলার আসামি তারা এখন এই নির্যাতনের বিচার চায়, আর এক ধর্ষণের বিচার চায়। নৈতিকতার জায়গাটি এমন জায়গায় গিয়েছে, যে সমস্ত পোস্টার প্লাকার্ড আজকে রাজপথে নেমেছে, মাননীয় প্রধানমন্ত্রীর ছবিকে যেভাবে অবমাননা করা হয়েছে। জি, আমাদের সময় একদম শেষ পর্যায়ে, আমাদের ধন্যবাদ। আমরা সেই প্রতিবাদটা করি কিনা? অতএব যতই আপনি বলেন না কেন, আজকে বামপন্থী রাজনৈতিক সংগঠনের ভিতরেও কিন্তু নারীরা অভিযোগ করছে। আমরা একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসতে চাই। দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বললেন, জাগরণের কথা বললেন, আপনার শেষ মন্তব্য জানতে চাই, 1 মিনিটে যদি মন্তব্যটি করেন। আসলে আলোচনাটা দীর্ঘ এবং দীর্ঘ আলোচনা হওয়া উচিত। সুভাষদা যেখান থেকে শেষ করেছেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগগুলো উঠছে, কিন্তু সরকার বিচার করতে পারছে না। এইটার কাউন্টার হিসাবে আপনি কোন দলের মধ্যে থেকে অভিযোগ উঠছে সেটি নিয়ে আসাটা আমার মনে হয় যে সমীচীন হবে না। মূল জায়গাটা হচ্ছে শরীফ ভাই কোনো কাউন্টার দেই নাই, এখানে কি অ্যাক্ট করছে, যাদেরকে আমরা আসামির কাঠগড়ায় দেখছি, তারা কাদের সহযোগিতা পেয়েছে এতদিন। এই দেলোয়ারকে আমরা দেখছি যে লোকাল একজন সংসদ সদস্যের সাথে তার ছবি রয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে আপনি যদি রাস্তার পোস্টার প্লাকার্ডের সাথে তুলনা করে ওই বিষয়টিকে মুখ্য করে তোলেন, তাহলে আমার মনে হয় যে এই সারা দেশের মানুষের মধ্যে এই রকমের পরিস্থিতি থেকে উত্তরণের অবসরের জন্য যেটা আমাদের 30 সেকেন্ডে শেষ করতে হবে, সময় একদম কম। প্রতিবাদ করছেন এই জায়গাটি মনে হয় পেছনে সরে যাবে, এবং মানুষের এখন যে সেন্টিমেন্টটা, মানুষ আসলে এই অবস্থা থেকে মুক্তি চায়। কারণ একজন নারী যেভাবে তার উপরে, আপনি যে অভিযোগগুলো শুনছেন 1 মাস আগের অভিযোগ, আপনি প্রশ্ন করতে পারি আমাদের গণমাধ্যমের কাছে, প্রশ্ন করতে পারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, রাজনীতিবিদদের কাছে। আপনি জানেন যে বাংলাদেশের কোন জায়গায় এখন গাছের পাতাটা পর্যন্ত পুলিশ প্রশাসনের, স্থানীয় এমপি, সরকারি দলের নেতাদের অগোচরে গাছের পাতাটি পর্যন্ত পড়ে না। সেই জায়গায় একজন নারীকে নির্যাতন করা হলো, নিষ্ঠুর নির্যাতন করা হলো, আমরা কেউ জানি না। এটি বললে কেউ বিশ্বাস করবে? নিশ্চয়ই না। একটা জায়গায় আপনি 5 জন বৈঠক করছেন একটা ঘরের মধ্যে, সেটি আইন আমাদের সময় একদম শেষ।
জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য হারুনুর রশিদ, সুভাষ সিংহ রায় এবং শরীফুজ্জামান শরীফ, আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, মহামারীতে দেশে ঝেঁকে বসেছে একের পর এক সামাজিক অপরাধ। এসব অপরাধ ক্ষতিগ্রস্ত করছে আমাকে, আপনাকে, সর্বোপরি সমাজকেও। তাই এই অবস্থা রুখে দিতে এগিয়ে আসতে হবে সবাইকে। আজ এ পর্যন্ত, একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।